আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি এইচএসসি ব্যাচের মানুষজন ২৬, ২৭ বেশ ভালো আছো। ২৫ ব্যাচের তো আসলে পরীক্ষা হয়ে গেছে তাই ওদেরকে অ্যাড্রেস করতেছি না। আমি তোমাকে আজকে তোমার একাডেমিক লাইফের সবথেকে ওভারলুক একটা প্রিপারেশন, যে প্রিপারেশনটা আমরা আসলে আলাদাভাবে নেই না। ফর অবভিয়াস রিজনস আমাদের অনেক বেসিক, অনেক কনসেপ্ট, অনেক থিওরি হ্যান-ত্যান অনেক কিছু পড়া লাগে। মানে আমরা আরকি প্রিটেন্ড করি, পড়ি না পড়ি এটা প্রিটেন্ড করি। তো এইচএসসি লাইফের যে প্রিপারেশনটা সবথেকে বেশি নেওয়া উচিত বা এট লিস্ট আলাদাভাবে নেওয়া উচিত, সেটা না নেওয়ার কারণে আমার এইচএসসি লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ আমার অ্যাডমিশন লাইফ পর্যন্ত ভোগায়। এরকম একটা প্রিপারেশনের কথা বলব, যেইটার জন্যই তুমি বলতে পারো কিছু ম্যাসিভ ধসের রেজাল্ট আমরা শুনতে পাই অ্যাডমিশনে। নট হচ্ছে যে এইচএসসির কথা বলতেছি, অ্যাডমিশনে। এবং সেই জিনিসটা আসলে বেসিক্যালি এমসিকিউ প্রিপারেশন। হ্যাঁ, আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এইচএসসি লাইফে ৩টা-৪টা ভুলের কথা বলেন তাহলে অনেকগুলা বলা যায়। কিন্তু যদি জাস্ট কেউ একটা খালি কথা জিজ্ঞাসা করে যে এইচএসসি লাইফের একটা ভুলের কথা বলেন যেটার ইমপ্যাক্ট আল্টিমেট অ্যাডমিশন পর্যন্ত থাকে, সেটা হচ্ছে ও এমসিকিউ এর জন্য সেপারেট কোনো প্রিপারেশন প্ল্যান বা প্রিপারেশন স্ট্র্যাটেজি মেইনটেইন করে না। আর এটা না করার কারণে ফলশ্রুতিতে ওকে এটা পদে ভোগায়। এই ভোগানোর কারণও ফিক্সড। কারণটা হচ্ছে বোর্ড লাইফের লেটস হচ্ছে ৩৫ থেকে ৩০ ভাগ মার্ক, মানে সরি ৩৫ আবার বলি ২৫ থেকে ৩০ ভাগ মার্ক, অর্থাৎ আমাদের যেটা গ্রুপ সাবজেক্টের বাইরের বাংলা, ইংরেজি, আইসিটি এই সকল জায়গার ভিতরে আমার মার্ক আছে এখানে প্রায় ৩০ করে। আর যেখানে আমাদের গ্রুপ সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো সবগুলোর পার্ট করে যেগুলো আছে সেখানে আমাদের ২৫ মার্ক করে। এই এত পার্সেন্ট মার্ক কিন্তু ক্যারি করে কে? আমাদের এমসিকিউ অংশটা। অ্যাজ ওয়েল অ্যাজ এখানেই শেষ না। আমি যদি খালি একটু অ্যাডমিশনের দিকে যাই ভাইয়া, তোমার অ্যাডমিশনের প্রায় শতভাগ পরীক্ষায় নির্ণয়ই করা হয় মেইনলি এমসিকিউ দিয়ে। লেটস সে আমি একেবারে শুরুতে করি ভার্সিটি এ ইউনিট। ম্যাক্সিমাম ভার্সিটি এ ইউনিটে এমসিকিউ আছেই। কোথাও এমসিকিউ এর সাথে রিটেনও আছে। বাট এমসিকিউ আছেই। এর সাথে চলে যাওয়া হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা। এবার চলে আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষার মধ্যে রিটেন অংশটাকে ইনক্লুড করা হবে, বাট করা হয় নাই। অনেক কিছু মার্ক ডিস্ট্রিবিউশনে পরিবর্তন করা হয়েছে, বাট স্টিল এমসিকিউ। এরপরে যদি চলে আসো হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বুয়েটের ক্ষেত্রে যে প্রিলি ছিল, বর্তমানে প্রিলিটাকে বাদ দেওয়া হয়েছে, বাট স্টিল এমসিকিউ কিন্তু ছিল অংশ, বুঝছো? এখন রিটেন হয়েছে, আমি এটার কথা বলতেছি না, এখন রিটেন হয়েছে, বাট মোরললেস এটা পরেই তুমি রুয়েটে যাও, গুচ্ছের ভিতরে থাকা মানে গুচ্ছের বাইরে থেকে চলে আসছে এখন সাস্ট, অথবা গুচ্ছের ভিতরে থাকা অন্যান্য যে সকল ইউনিভার্সিটি সেগুলোর দিকে যদি তাকাও, দেখবা মোর অর লেস প্রায়, মানে আমরা বলতে পারি এটা অলমোস্ট 100% অফ ইউনিভার্সিটিজ টোটালি ডিপেন্ডেন্ট হয়ে আছে কোন জায়গাটার উপরে? এমসিকিউ এর উপরে। এই একটা জিনিস, এই যে একটা ওএমআর শিট, এটা হচ্ছে তোমার মানে এক্সাক্ট তুমি চিন্তা করো পরবর্তীতে বোর্ড পরীক্ষার ভিতরে 25টা থেকে 30টা এমসিকিউ দাগাচ্ছ, বাট যখনই তুমি অ্যাডমিশনে যেতে গেলা তখন এক্সাক্ট তুমি এই এমসিকিউ এর প্রিপারেশন না নিয়ে, সেপারেট ভাবে প্রিপারেশন না নিয়ে তুমি যদি চিন্তা করো কোনো অলৌকিক ক্ষমতা বলে এক্সাক্ট এমন কোনো একটা আত্মা তোমার উপর ভর করবে এবং যা আছে সব তুমি ওই বিশাল ইন্টিগ্রেশন, স্থিতিবিদ্যার যে ম্যাথ, কেমিস্ট্রির ক্ষেত্রে হ্যান্ড ক্যালকুলেশনের যে ম্যাথ, এগুলা কোনো প্রকার প্র্যাকটিস ছাড়া অলৌকিক কোনো ক্ষমতা বলে হুট করে যা উত্তর করে আসতে পারবা। তাহলে সত্য কথা হচ্ছে তুমি বেসিক্যালি একটা ভুল সিদ্ধান্তের ভিতরে আছো, তুমি বেসিক্যালি একটা ডিলেমার ভিতরে আছো। এই জিনিসটা থেকে দূরে সরে আসতে হবে। এবং এই এমসিকিউ এর প্রিপারেশন যখন তুমি এইচএসসি লাইফটাতেই আছো, ২৬ ব্যাচ কয়দিন পরে বোর্ড পরীক্ষা, ২৭ ব্যাচ কেবল হাফ ইয়ারলি পরীক্ষা শেষ করছে, যখন তুমি এইটার ভিতরেই আছো তোমাকে মেক শিওর করতে হবে তুমি এখন থেকেই তুমি তোমার বেস্ট আউটপুটটা দিতে পারতেছো, বিশেষ করে এমসিকিউ এর জন্য সেপারেট একটা প্ল্যান নিতে পারতেছো। এবং এই এমসিকিউ ভালো করার জন্য যেটা তোমার অ্যাডমিশন লাইফেও তোমাকে বেশ কিছুটা হেল্প করতে পারে, এমন বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে মিললে আমি কথাবার্তা বলবো। বাট আমার যেটা মেইন কাজ ছিল, তুমি তোমার একাডেমিক লাইফটা থেকেই এমসিকিউকে আলাদা একটা গুরুত্ব দাও, ওটার একটা আলাদা প্রিপারেশন স্ট্র্যাটেজি বানাও, ওটার একটা আলাদা প্রিপারেশন স্ট্র্যাটেজি ফলো করো, মেনটেন করো ডে টু ডে পড়াশোনায়। আমি জাস্ট এই একটু খোঁচারে দিতে চাচ্ছিলাম। এরপরে চলো আমি একটু হেল্প করি তোমাকে যে তুমি কিভাবে এই প্রিপারেশন স্ট্র্যাটেজিগুলোকে মেক শিওর করতে পারবা এইচএসসি টাইম থেকেই। যেটা তোমার জন্য করণীয়, যা তোমার অ্যাডমিশনে আমি গ্যারান্টেড বলতে পারবো অনেক বেশি উপকার করবে, সেটা হচ্ছে শুরুতেই একটা পয়েন্ট দেওয়া আছে, দেখো হ্যান্ড ক্যালকুলেশন। এটার কারণ কি জানো ভাইয়া? এইচএসসিতে তো হ্যান্ড ক্যালকুলেশন নাই, এটা তো খুব কমন কথা। আমি এটা বলার পরে একেবারে হ হ হ করে একদল মানুষজন বলে দিতে পারে কি ভাইয়া কি বলেন, ক্যালকুলেটর হ্যাক্স দেখে আমি বড় হচ্ছে, আপনি বলেন হ্যান্ড ক্যালকুলেশন করতে। তোর হ্যান্ড ক্যালকুলেশন কাজে লাগবে রে ভাইয়া। এই যে জাস্ট তুই চিন্তা কর, তুই এখানে যেমনি ঢুকবি, এই যে ভার্সিটি এ এর ভিতরে বলছি না, একেবারে মেজর টার্গেট কি ডিউএ হ্যান্ড ক্যালকুলেশন। এবং এই খুবই আর চবি এই জাস্ট দুইটা জায়গা ছাড়া আর কোনো ভার্সিটি ইউনিটের ভিতরে তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন ছাড়া ক্যালকুলেটর ইউজই করতে দিবে না। ওখানে দিলেও 100 এর একটা ক্যালকুলেটর জাস্ট ইউজ করতে দেয়। ওকে, হ্যাঁ এটা একটা প্লাস পয়েন্ট, বাট তোমাকে মেজর মাথায় রাখতে হবে স্বায়ত্তশাসিত 4টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ওই চবি ছাড়া কোনোটাতেই আসলে আর কি ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, জাবি রাবি ঢাবি না, ক্যালকুলেটর ছাড়া হ্যান্ড ক্যালকুলেশনে করতে হবে।
তাই তুমি যদি এই টাইমটা থেকে মানে যখন ধরো তুমি তোমার একাডেমিকে আছো, যেখানে আমি জানি তুমি একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবা, ক্যালকুলেটর তুমি কিন্তু ব্যবহার করতে পারবা বোর্ড পরীক্ষাতে অবশ্যই। আর একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হচ্ছে তোমার মাইনাস মার্কিং নাই, সো তুমি সবই দাগাবা সিম্পলি, কোনোটাই তো ছেড়ে আসার কোনো দরকার নেই। দাগালে তাও তো হইলেও হইতে পারে, বাট অ্যাডমিশনে কিন্তু আবার কি আছে, এটা মাইনাস মার্কিং আছে, সো বি কেয়ারফুল। ওখানে একটা ভুল দাগানো অবশ্যই তোমার জন্য ক্ষতির কারণ হইতে পারে। ক্লিয়ার? তা আমি তোমাকে যেটা বলতেছি, এই যে হ্যান্ড ক্যালকুলেশন, এই হ্যান্ড ক্যালকুলেশনে এখন থেকেই যদি একটু ফোকাস দেওয়া যায়। ফোকাস দেওয়া বলতে কি, জাস্ট যেই ক্যালকুলেশনটা তুমি ক্যালকুলেটর দিয়ে করতেছো, এটা যত বড়ই ম্যাথ হোক যাই হোক না কেন, চেষ্টা করে দেখো না এটাকে, যে এটাকে যদি আমি ক্যালকুলেটর ছাড়া উত্তর করতাম তাহলে কতদূর পর্যন্ত উত্তর করতাম। আমি বেসিক্যালি এই টেকনিকটা ফলো করতাম ভাই। আমি জানতাম অবভিয়াসলি যে ভার্সিটি থেকে করবে না, কি বলে যে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, সো আমাদেরকে হ্যান্ড ক্যালকুলেশনে পারদর্শী হইতে হবে। আমি দেখছিলামও বেশ কিছু ভাইয়ার ভিডিওস দেখেই বুঝতে পারছিলাম। সো তারপরে যেটা বলতেছি, ওখান থেকে আসলে জানা তো, তাই এটা অনেক হেল্প করছিল আমাকে, তো আমার ক্ষেত্রে অনেক হেল্প হয়েছিল। তোমাকে আমি বলি, যেহেতু তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, সো যেই ক্যালকুলেশনটা তুমি ক্যালকুলেটর দিয়ে করতেছো, এটাকে চেষ্টা করে দেখো না একটু হ্যান্ড ক্যালকুলেশনে করার, কতটুকু করতে পারো। এখন তো একাডেমিক লাইফে আসো, এখন একটু টাইম গেলে তো সমস্যা নাই। যেমনি তুমি বোর্ড পরীক্ষায় যাবা, তোমাকে তো ক্যালকুলেটর দিয়ে দেওয়া হয়েছে বোর্ড পরীক্ষায় গেলে, সো তোমার তো এখানে একটা অ্যাডভান্টেজ আছে, তুমি তো এটা পাচ্ছই। ক্যালকুলেটর থাকলে আলাদা একটা সাহস যোগায় আসলে, সত্য কথা। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, কোনো সমস্যা নেই, তোমার প্ল্যান বি হিসেবে তো ভার্সিটি আছে, এমসিকিউ আছে, ইঞ্জিনিয়ারিংও তো এমসিকিউ আছে। ওখানে যদিও ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করতে দিবে, তখন তোমার ক্যালকুলেটর হ্যাক্স, ক্যালকুলেটর দিয়ে সহজে কিভাবে উত্তর করা যায়, একবারে কিভাবে বড় বড় ম্যাথ উত্তর করা যায়, অপশন টেস্ট কিভাবে করা যায়, সবই কিন্তু গুরুত্বপূর্ণ তখন। এবার যখন তুমি এমসিকিউ এর একটা সেপারেট প্রিপারেশন নিচ্ছ, হ্যান্ড ক্যালকুলেশনে তো ফোকাস দিলা, এর সাথে সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে নো ক্যালকুলেটর প্র্যাকটিস। হ্যান্ড ক্যালকুলেশন আর নো ক্যালকুলেটর প্র্যাকটিসের ভিতরে যে খুব বেশি পার্থক্য আছে এমন না, বাট নো ক্যালকুলেটর প্র্যাকটিসে কিছু মুখস্থ মান দরকার। লেটসে কিছু মুখস্থ মান বলতে কি, 1/2 এর মানটা তুমি হাফ জানো নিশ্চয়ই। 1/2 মানে কাউকে আসলে 2 দ্বারা ভাগ করা আর হাফ দ্বারা গুণ করা, এই যে ডিফারেন্ট জিনিস না, বাট অবশ্যই হাফ দ্বারা ভাগ করা, 2 দ্বারা গুণ করা, এটাও যে ডিফারেন্ট জিনিস না। এগুলাকে কিন্তু ঝটপট করে বুঝতে হবে, ধরতে পারতে হবে, বুঝছো? তুমি যদি কোথাও হচ্ছে যে 2/2 করো, তাহলে তো তুমি 1 বলবা, বাট 2 ভাগ যদি 1/2 করো, তাহলে সেটা কত হবে আসলে, 4 হবে না? এগুলা তো খুব বেসিক জিনিস, আমি এগুলার কথা বলতেছি না খালি। এই যে 1/√2, মানে আমি দেখো আমি বলি √2, √3, √5, এই রুটের কয়েকটার মান মনে রাখা খুব জরুরি। তারপরে বর্গমূল নির্ণয় করা যায় কিন্তু, হ্যাঁ, ধরো একটা পূর্ণবর্গ সংখ্যা না হলে বর্গমূল নির্ণয় করা যায়, এগুলোরও বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে। বিশ্বাস কর, এটা প্র্যাকটিসের মাধ্যমে চলে আসে, এটা তোকে আলাদাভাবে কাউকে বোঝাতে হবে না। লেটস সে আমি তোকে বলতেছি ভাইয়া, √63 এর মান কত হবে, √63 এর মান কত হবে। তো এই হিসাবগুলোকে প্রিসাইজলি করার অনেক উপায় থাকলেও একেবারে অপশন যেরকম ভাবে আলাদা আলাদা দেওয়া থাকবে না, তুমি চাইলে করতে পারো। এটা সিম্পল হিসাব হচ্ছে তার আগের আর পরের হচ্ছে এইটা চিন্তা করো, তার আগের আর পরের, আমি তোমাকে একটা সিম্পল টেকনিক বুঝাই দিই। তার আগের পরের কোডটা কত বলো তো, 64 নিশ্চয়ই, 8। আর তার আগেরটা কত বলো তো, 49, √49 মানে 7। তাহলে 7 এটা হচ্ছে 8, তাহলে এই সংখ্যাটা অবশ্যই 7 থেকে 8 এর ভিতরে হবে। এখন 7 থেকে 8 এর ভিতরে 1 আছে, 1 মানে হচ্ছে এটাকে 10 ভাগ করতে পারো তুমি, হ্যাঁ, মানে 0.1, 0.2, 0.3, 0.5 এরকম করে। এখানে দেখো, এই যে এখানে 49 থেকে 64 পর্যন্ত কত গ্যাপ আছে, 49 থেকে 64 পর্যন্ত গ্যাপ আছে প্রায় 10-এর থেকে তো বেশি, তাই না? মানে প্রতি এক ঘরে 10-এর থেকে বেশি, মানে 0.1 এর থেকে বেশি মান বাড়বে এমনটা। আর এটা যেহেতু 64-র খুব কাছাকাছি আসে 63, তার মানে এটা অবভিয়াসলি কি আমাদের 7.928 বা 996 এরকম কাছাকাছি যাবে না? আর এর কাছাকাছি একেবারে যাবে না? পরেরটাই তো 8, 99, 97, 98 এরকমের কাছাকাছি যাবে না? এটাই যাবে। তো জাস্ট এই ক্যালকুলেশন টুকু, এগুলাও যেন ঝটপট করে হ্যান্ডে করতে পারো, হাতে করতে পারো। লেটস সে এগেইন যদি আমি বলি, তাহলে হচ্ছে যে আমাদের log 2 থেকে আসলে শুরু করে log 9 অবধি যে মানগুলা, এগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের এই মুখস্থ মানগুলা এইভাবে কাজে লাগে। মুখস্থ মান মানে একটা এমসিকিউ এর উত্তর কি হবে সেটা মুখস্থ করার কথা বলতেছি না। ওকে, এরপরে যদি চলে আসো সেপারেট এমসিকিউ প্র্যাকটিস প্ল্যান। দেখো, এমসিকিউ সেপারেট প্র্যাকটিস প্ল্যানের জন্য এমসিকিউ এর বই পাওয়া যায়, আমাদের এমসিকিউ নোটবুক আছে, খাতা আছে, যে সেপারেট একেবারে যে এরকম ভাবে দেওয়া আছে যেন তুমি কাজ করতে পারো। অ্যাজ ওয়েল অ্যাজ এর সাথে সাথে আমরা বলবো, আমরা প্রথমবারের মতন আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামের একটা এমসিকিউ প্রিপারেশন নিয়ে আসছিলাম, যেখানে জাস্ট তোমাকে এমসিকিউ সলভ করে দেওয়া হবে। পিসিএমবি সাথে আইসিটির এটার এমসিকিউ গুলো সলভ করে দেওয়া হবে। 26 ব্যাচের মানুষজন এটা অবভিয়াসলি চেক করতে পারো। তোমাদের সিআরপি যেটা ছিল, এটা কি ছিল, এটা তো কম্প্যাক্ট ক্লাস একেবারে, তোমার সিকিউ এমসিকিউ সবই একসাথে। আর এখানে একেবারে স্পেসিফিক এমসিকিউ, যারা প্রি অ্যাডমিশন কমপ্লিট করতেছো, এটা প্রি বোর্ডের একেবারে এমসিকিউ এর মতন তোমার ক্রিস্টাল ক্লিয়ার ধারণা সম্পূর্ণ করতে আসলে সক্ষম হবে, বুঝছো? আর এই জিনিসগুলা একমাত্র এই রিভিশনের এই জিনিসপাতিগুলা কিন্তু, ওই রিভিশনের ওই জিনিসপাতিগুলা ছাড়া সব কিছু কিন্তু আবার আছে হচ্ছে আমাদের কি এইচএসসি এসি2এডি প্রোগ্রামে। এসি2এডি প্রোগ্রাম মানে একাডেমিক থেকে অ্যাডমিশনে যা কিছু লাগে, ওখানে রিভিশন স্ট্যান্ডার্ড ক্লাস থাকে, কিন্তু
সেটা আগের। লিটারেলি রিভিশনের যে ক্লাসগুলা বা গুরুত্বপূর্ণ যে অংশগুলা সেটার জন্য সেপারেট তোমাকে হচ্ছে যে আলাদাভাবে, এবং অ্যাফোর্ডেবিলিটির দিক থেকে আমাদের সাথে আর কি আর অন্যরা কেউ বোধহয় মনে হয় না যে হচ্ছে ধারে কাছেও আসতে পারবে। অ্যাফোর্ডেবিলিটির দিক থেকে বোধহয় আমরা সব থেকে আগায় থাকবো। তো এই একাডেমিক টু অ্যাডমিশনে যেমন সবকিছু আছে, ওখানেও যেমন হচ্ছে এমসিকিউ আলাদা করে সলভ করে দেখানো হয়, এমসিকিউ আলাদা করে বোঝানো হয়। তোমারও কথা হচ্ছে এইটাই, তুমি সেপারেট একটা এমসিকিউ প্র্যাকটিসের জন্য প্ল্যান রাখবা। অর্থাৎ তুমি যতটুকু পরিমাণ পড়তেছো, ধরো তুমি ক্লাস করলা, নোট করলা, প্র্যাকটিস করতেছো, প্র্যাকটিসের পরে এমসিকিউ প্র্যাকটিস, তার মধ্যে উইদাউট ক্যালকুলেটর প্র্যাকটিস। এই জিনিসগুলো খুব ছোট্ট ছোট্ট ধাপ, বাট এগুলো তোমাকে কিউমুলেটিভলি অনেক বেশি উপকার দিতে পারবে যদি এবং কেবল যদি ধীরে 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 প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা দিন তুমি এই স্টেপগুলোকে ফলো করতে পারো। ওকে, এবার একেবারে লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে আমার এমসিকিউ প্রিপারেশনে সব থেকে বেশি আমাকে কাজে দিছিল হচ্ছে ভাইয়া, আমি যখন নিজে নিজে ওই এমসিকিউ করে একটা পোর্শন পড়ার পরে সেখান থেকে কোশ্চেন বানানোর চেষ্টা করতাম। মানে একটা অংশ ধরো আমি পড়লাম, পড়া কমপ্লিট করার পরে আমি চেষ্টা করতাম ওই অংশটা থেকে কি ধরনের এমসিকিউ কোশ্চেন হতে পারে সেটা আমি নিজেই চেষ্টা করব খুঁজে বের করার, উত্তর বের করার, মানে নিজেই চেষ্টা করব। এবং আমি এই কাজটা করতাম, এটা অনেক বেশি উপকারী। তুমি যদি এই কাজটুকু করতে পারো, তারপরে তো তুমি নিজে যা কোনো একটা প্র্যাকটিস শিট করবাই, কোনো একটা মডেল টেস্ট পড়বাই, কোনো একটা হচ্ছে যে কোশ্চেন ব্যাংক দেখবাই। ওই কোশ্চেন ব্যাংকের ভিতরে তো অ্যাডমিশনের কোশ্চেন আছে, বোর্ডের কোশ্চেন আসছে, যেখানকার কোশ্চেন আসছে, দেখো তোমার সাথে মিলতেছে কিনা। যখন তুমি দেখবা যে তুমি যে টপিক থেকে কোশ্চেনগুলো বানাইলা বা মনে করতেছিলে এখান থেকে এমসিকিউটা হইতে পারে, সেটার সাথে 70% আপ মিলে যাচ্ছে, তার মানে তুমি তোমার পড়ার শোনার ফ্লোর চরম ধাপে আছো। তুমি এখন যে কোনো কিছু বিট করতে পারো, লিটারেলি যে কোনো কিছু বিট করতে পারো এই ফ্লোটা ধরে রেখে, এই ধারাটা বজায় রেখে। হ্যাঁ, এটা পসিবল, আমি ভুল বলতেছি না, আমি কোনো কিছু বানায় বলতেছি না। সো এই একটা ধাপ, এই 3 ধাপ খুবই খুবই উপকারী হিসেবে তোমার জীবনে কাজে লাগবে। এইচএসসিতে যদি তুমি আসলে একটা গেম চেঞ্জিং প্ল্যান হিসেবে এটাকে হাতে লাগাতে পারো, কাজে লাগাতে পারো। আমার তরফ থেকে সাজেশন এতটুকুই থাকবে, সামারি এতটুকুই থাকবে, এই একটা জিনিস এমসিকিউ তোমার এইচএসসিতেও খুব গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনেও খুব গুরুত্বপূর্ণ। তুমি প্রিপারেশন নিচ্ছ এটা আমি জানি, প্রিপারেশন খুব ঠিক স্ট্র্যাটেজিতে নিচ্ছ, খুব জিনিসপত্র মেনে খুব ভালো করে নিচ্ছ সেটাও আমি জানি। চেষ্টা করো যে জিনিসগুলো ছুটে যাচ্ছে এটাকে আরো উৎকর্ষ সাধন করার। বিশ্বাস করো এখান থেকে তুমি উপকার পেতে বাধ্য। সো যাদের আসলে এরকম প্রিপারেশন প্ল্যান প্রয়োজন পড়বে, মনে হবে যে এই ক্লাসগুলো করে কমপ্লিট করা দরকার, তারা ডিসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত হতে পারো। নিজে ডেমো ক্লাস দেখবা, তারপরেই কেবল যুক্ত হতে পারো। এছাড়াও তোমার কাছে যে হার্ড কপি আছে, বইয়ের কপি আছে, বা যেখানে তুমি ক্লাস কমপ্লিট করতে হবে সেখান থেকে হইলো এমসিকিউ প্রিপারেশন সেপারেটভাবে নেওয়া শুরু করো। এটা আজকে থেকে লিটারেলি একটা চ্যালেঞ্জ নাও, ইনশাল্লাহ সম্ভব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।